এরকম ড্রাই চিলি চিকেনের পিস হয় ঠিক সেরকমই পিস করে নিয়েছি। এখানটা রেখে একটা কথা আমরা বোধহয় কম বেশি সবাই শুনেছি, জানি, সেটা হচ্ছে যতক্ষণ শ্বাস ততক্ষণ আশ। তো ভগবান যতক্ষণ শ্বাসটা দিয়ে রেখেছে, আমি আশা ছাড়া আর কি। মাংসটা ডিপ ফ্রিজে ছিল আর পুরো পাথর হয়েছিল, তো সেটা বার করে এখন কলের তলায় সিঙ্কের মধ্যে রেখে দিয়েছি। এটা এখন নর্মাল হতে বেশ খানিকক্ষণ সময় লাগবে। শিখা মাসি এখানে সমস্ত বাসন মেজে এইভাবে রেখে যায়, তো এগুলো এখন জল ঝরুক। শিখা মাসি কাজ করে চলে গেছে বেশ খানিকক্ষণ হলো, এখন ঘড়িতে বাজে 8:20। তো এই হচ্ছে আমার ঘরদোর পুরো পরিষ্কার পরিচ্ছন্ন। তো এই হচ্ছে আমার শ্বশুরবাড়িতে সরস্বতী পুজো। তো ঠাকুরমশাই এসে সকাল সকাল পুজো করে দিয়ে চলে গেছে। তো আমরা এসছি, মানে আমি আর সুমিত এসছি। তো এই সমস্ত মানির পুজো কমপ্লিট হয়ে গেছে আর তোমাদের ঠাকুর দর্শন করাই এবারে। চলো, এই হচ্ছে ঘট আর এই হচ্ছে মা সরস্বতী। মুখটা খুব মিষ্টি দেখতে আর সাজানোটা যেন খুব সুন্দর হয়েছে ফুল টুল দিয়ে সব কিছু। তো এই হচ্ছে আমার শ্বশুরবাড়ির সরস্বতী পুজো। আমি নিজেও দর্শন করলাম, তোমাদের সাথেও একসাথে দর্শন করলাম। এই হচ্ছে পুরো পুজোর আয়োজন। একটা দিন ছুটি পেয়েছে, সুমিত ঘুমোচ্ছে। আমি আজকে আর বেশি ডাকাডাকি করছি না, কারণ প্রত্যেক দিন বিগত 1.5 মাস ধরে প্রচণ্ড হেক্টিক গেছে। আজকেও বেশ কিছু কাজের কথা আছে, যদিও ছুটি, কিন্তু জানি না, সেটা আমাকে এখনও বলেনি। তো শুধু বললো, রেশমি আজকে অনেকগুলো কাজ আছে পেন্ডিং, সেগুলো করতে হবে। আর আজকে ওয়েদারের অবস্থা দেখো একবার। আজকেও কিন্তু বহু জায়গায় সরস্বতী পুজো হবে, আজকে 3 তারিখ সোমবার, কিন্তু আকাশ দেখো একবার, পুরো মনে হচ্ছে বর্ষাকাল। পাহাড়ে যেরকম ওয়েদার হয়ে থাকে সেরকম টাইপের ওয়েদার, পুরো একদম মেঘলা অন্ধকার হয়ে আছে আকাশ। এই দেখো আকাশের অবস্থা, কি বাজে ওয়েদার। ভালো লাগে বলো তো পুজোর সময় এরকম যদি দিন করে থাকে? কিছু করার তো নেই, ওয়েদার তো আর আমাদের হাতে নয়। যাই হোক, তো তোমাদের আগেও শেয়ার করেছি এই গাছটা একটা সময় প্রচণ্ড ফুল হয়েছিল, আবার দেখছি পুরো ডালটা ঝুড়ে এভাবে ভর্তি ছোটো 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 ফুলে, মানে ভর্তি হয়ে গেছে গাছে এই ডালটা। এটা কিন্তু আমাদের বারান্দা থেকে অনেকটা বেরিয়ে গিয়ে ডালটা ছড়িয়েছে আর কি, আমাদের বারান্দা থেকে অনেকটা দূর এটা। তো এটা এরমভাবে হয়েছে। আর এখানে দেখো ছোটো ছোটো কুড়ি হয়েছে কৃষ্ণচূড়া গাছে, যে ছোটো ছোটো দেখো গোল গোল মতো, ওটা হচ্ছে কুড়ি কৃষ্ণচূড়া গাছের। তো ফুল হবে মনে হচ্ছে খুব শিগগিরই। এখানে এই অবস্থা গাছের। আর সকালবেলা এত ভালো লাগছে এখানটা, যদিও রোদ ওঠেনি, কিন্তু ভালো লাগছে দাঁড়িয়ে থাকতে। এত গাছ, এত কিছু ফুল, তো সব মিলিয়ে মিশে ভালোই লাগছে। এখানে বসিয়ে দিয়েছি আমি চা, এই যে দুধ ফুটছে, চা হয়ে গেছে রেডি। চলো। এখানে মাংসটা আমি রেখেছিলাম হচ্ছে কলের তলায়, কারণ ডিপ ফ্রিজে ছিল, সেটা একদম ছেড়ে গেছে। আর এখানে আমি কিছু কিছু ছোটো ছোটো যেগুলো বোনলেস পিস ছিল, সেগুলো এরকম ছোট্ট ছোট্ট পিস করে নিয়েছি, মানে যেরকম ড্রাই চিলি চিকেনের পিস হয় ঠিক সেরকমই পিস করে নিয়েছি। এখানটা এটা রেখে দেবো আলাদা করে, আমার ইচ্ছা আছে 2-1 দিনের মধ্যে রান্নাটা করার। তো এখানে এই হলো। আর এখানে পেঁয়াজ কিছুটা কাটা ছিল আর কিছুটা আমি কাটলাম, কেটে এরকম জল ঝরানোর জন্য রেখে দিয়েছি জারটার মধ্যে। আর বড় কড়াটা বার করেছি, কারণ মাংস এখানে প্রায় 1 কেজির ওপর, এই বড় ডাব্বাটাতে মাংসটা, তো অনেকটাই। বড় কড়াটা বসিয়েছি, তো এবার রান্না শুরু করতে হবে। ওদিকে কাচাকুচিও চলছে, আজকে প্রচুর কাজ, তার মধ্যে আমার শরীরটা গেছে বিগড়ে। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, টু আ নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো। আমিও একদম ফিট অ্যান্ড ফাইন আছি। বাট হ্যাঁ, ফিট অ্যান্ড ফাইন আছি, বাট ওই যে নাক টানা শুনে বুঝতে পারছো যে ঠান্ডা লেগেছে। মানে সকালবেলা ঘুম থেকে ওটা অ্যাকচুয়ালি বেশ কয়েকটা হাঁচি হলো, তারপর দেখলাম নাক ফাঁক পুরো বন্ধ হয়ে গেছে আর সমান এরকম হচ্ছে আর কি। তো স্নান টান করলে ঠিক হয়ে যাবে। আসলে ওয়েদারটা কালকে থেকে একদমই ভালো না। তো কালকে ছিল রবিবার, কালকে সরস্বতী পুজো, কালকে আমার সারাদিন ব্লগ করা হয়নি। ওয়েদারটা কালকে থেকেই খারাপ, বা কালকে আমি ঠিক ছিলাম, আজকে বিগড়ে গেলাম। যদিও আজকে এখনো অবধি ওয়েদার ওরকমই আছে, একদমই রোদ ওঠেনি, পুরো মেঘলা মেঘলা ঠান্ডা হাওয়া দিচ্ছে জানলাটা দিয়ে, এখান দিয়ে জানলাটা দিয়ে ঠান্ডা হাওয়া দিচ্ছে। তো এই হচ্ছে মোটামুটি এখনের পজিশন। তো আগে কাজ শুরু করে তারপর সাথে আরও গল্প করবো।
মাংসটা করব বলে যা কিছু প্রয়োজন আমার সমস্ত এখানে হয়ে গেছে। পেঁয়াজ, আদা, রসুন, ড্রাই স্পাইসেস, টমেটো, নুন সব দিয়ে কষাচ্ছি এখন। সামান্য জল দিয়েছি, দেখে বুঝতেই পারছো, কারণ অ্যাকচুয়ালি থেকে থেকে কাঁচাগুলোও দেখতে হচ্ছে ওয়াশিং মেশিনে গিয়ে, তো একটু যাতে লেগে না যায় অল্প জল ফর সেফটি দিয়ে রেখেছিলাম, তো সেটাই এখন কষিয়ে নিচ্ছি। এখানে আমার দেওয়া হয়ে গেছে মাংসটা, মানে সবে দিলাম, দিয়ে এবারে মাংসটা কষাবো। বেশ খানিকক্ষণের ব্যাপার হচ্ছে এই কষানোটা, তাও ধরো আমি কষাই অন্তত 40 মিনিট এটাকে কষাবো এবার আমি, তারপর পরের কিছু, আগে তো কষানো কমপ্লিট হোক। চলো এদিকটা হতে থাক, ওদের কাচাকুচিও চলছে। আজকে না আমি পুরো ল্যাজে গোবরে হয়ে যাচ্ছি, কোন দিক সামলাবো ভেবে পাচ্ছি না। মাংসটা এখানে বেশ খানিকক্ষণ কষানো হয়ে গেছে, তাও ধরো 20 মিনিট মতো কষানো হয়ে গেছে। আরও 20 মিনিট মতো আমি কষাবো, তোমাদের প্রথমেই বললাম মানে একটু আগে আর কি, যে আমি মতো 40 মিনিট মতো অ্যাটলিস্ট কষাবোই। তারপরে ডিপেন্ড করছে কষানো যদি কমপ্লিট হয়ে গিয়ে থাকে তাহলে আর কষাবো না, নাহলে আরেকটু কষাবো। তো এখানে মাংসটা মোটামুটি হচ্ছে, আর পাশে এখানে দেখো হুসুস করছে, তো এখানে মুসুর ডালটাও বসিয়ে দিয়েছি। অ্যাকচুয়ালি কেন মুসুর ডাল মানে বসিয়েছি ব্যাপারটা বলি। বেশ কয়েকদিন আগে না আমি এটা কিনেছিলাম, এত ভালো লাগে না আমার গন্ধরাজ লেবু, তো এটা তো কিনেছি, বাট ডালটা আর সামহাও করা হয়ে উঠছে না। তো আজকে ঠিক করেছি ডালও হবে আর লেবুও থাকবে, তার সঙ্গে কষা মাংস। তো দেখা যাক কীরকম হয়। গন্ধটা তো ভীষণ সুন্দর। আমি এরকম নখ দিয়ে একটুখানি এই যে দেখো কিরকম ফোকাস দেয় না, কিরকম বিরক্ত লাগে। নখ দিয়ে একটু এরকম করলে না এত সুন্দর গন্ধ থাকে না, এরকম নখ দিয়ে একটুখানি গিঁথে দিলে উফ কি যে ভালো গন্ধ। আমি না গরমকাল একদম পছন্দ করি না, মানে আমার 2 চোখের বিষ হচ্ছে গরমকাল। বাট এই জিনিসগুলো যেগুলো আছে গরমে, যেমন ধরো গন্ধরাজ লেবু, আম, লিচু, এগুলোর জন্য আমার গরমকাল প্রচণ্ড ভালো লাগে, মানে এই জিনিসগুলো ভালো লাগে। বাট না, গরমকাল একদম আমার পছন্দের নয়। বাট এই যে এটা মানেই গরমের দুপুর, ডালের সাথে একটা গন্ধরাজ লেবুর টুকরো, কালারটা দেখে তো বুঝতেই পারছো কষানোটা কত ভালো হয়েছে, পুরো লাল গড়গড়ে কালার হয়েছে। তো এই যে কষানো মোটামুটি কমপ্লিট, আমি প্রায় 45 মিনিট ধরে কষালাম এটাকে, তারপরে এই জায়গায় দাঁড়িয়েছে। তো এখানে ডালটাও সিদ্ধ হয়ে গেছে দেখতে পেলে, তো তখন সিটি মারছিল। আর এখানে মাংসটাও কষানো মোটামুটি কমপ্লিট, এবার শুধু গরম জল দেব, আর নামানোর আগে গরম মশলা দিয়ে নামালে মাংসটা রেডি। এখানে সর্ষের তেল, তার মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা ডালের ফোড়ন হিসেবে। আর এখানে ডালটা আমার সিদ্ধ হয়ে গেছে, এই যে ডালটা সিদ্ধ হয়ে গেছে অলরেডি। আর এটা একটু ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দেবো ডালটা। এখানে দেখো, এখানে মোটামুটি চিকেনের লাল ঝোল রেডি হয়ে গেছে, ফুটছে, একটু পরে নামিয়ে নেব। আর এখানে পাশে ডালটাও ফুটে গেছে, এটাও নামিয়ে নিলে আমার মোটামুটি আপাতত মাংস আর ডালটা কমপ্লিট হয়ে গেছে। এই দুটো নামিয়ে নিলে রান্নাঘরে এই মুহূর্তের কাজ শেষ। এরপরে ভাত বসাবো, ডালের সঙ্গে কিছু একটা করবো। আমাদের ফাইনাল লুকটা দেখাই মাংসের একবার। তো এই হচ্ছে মাংসের ফাইনাল লুক। চলো এবার জায়গায় সার্ভ করে নিই। তো এই হয়ে গেছে এখানে ডালটা সার্ভ করা ডালের জায়গায়। আর এক জায়গায় সবটা মাংস রাখবো না, তাহলে বড্ড নাড়া ঘাটা হয়ে যায়। তো সেই জন্য এখানে রেখেছি আজকে দুপুরেরটা, আর বাকি মাংসটা রেখেছি হচ্ছে আর একটা জায়গায়। তো এখানে মোটামুটি দুটো জায়গায় মাংস সার্ভ করা হয়ে গেছে, আর এখানে ডালটা করে নিয়েছি। তো এই পর্যন্ত আমার কাজ কমপ্লিট। এবার চলো দেখি কাচাকুচির হালটা একবার দেখি। আমি না পুরো টায়ার্ড হয়ে গেলাম, ঘুরতে বাজে 1:05। আর এই হচ্ছে ডাই করা কাঁচা, এখানে কিছু রেখেছি সেপারেট করে রেখেছি, কারণ এখানে আমি পাপোশ দুটো কাটছি। এটা হয়ে গেছে, এবার এটা ধুয়ে তারপরে জামা কাপড়গুলো ধোবো, ধুয়ে দেন ড্রাই করিয়ে মানে শুকিয়ে ধুয়ে দেন সেগুলো সব মেলতে হবে। চলো, বাবা ভূতের মতো লাগছে আমাকে, কিছু দেখা যাচ্ছে না। তো এই কাজগুলো সেরে নিয়ে তাদের মধ্যে কথা বলছি, নাহলে আরও দেরি হয়ে যাবে, ঘুরতে বাজে 1:05। কাঁচা হয়ে গেছে, এবার ভালো করে ধুচ্ছি। ওয়াশিং মেশিনের মধ্যে আমি ভালো করে আগে ধুয়ে নেব, তারপরে মানে কি বলবো, বাথরুমের মধ্যে নিয়ে গিয়ে ভালো করে ওয়াশ করব। আর এখানটাকে ভালো করে পাপোশগুলোকে ধুয়ে নিই, এই রডটা তুলে নিয়ে তারপরে জামা কাপড়গুলো সব করব। এই যে সমস্ত জামা কাপড় আমার কাঁচা হয়ে গেছে, অল কমপ্লিট। লাইন দিয়ে এগুলো নয়, এইখান থেকে এই পোর্শন পর্যন্ত নয়, আবার এখান থেকে
এই যে আবার সুমিত সুমিত, এই দুটো আমার, এই দুটো ট্রাউজার আমার, বাদ বাকি সব সুমিতের। এই কাঁচা হয়ে গেছে কমপ্লিট। আর এখানে পাপোশ দুটোকে ড্রায়ারে শোকাচ্ছি যাতে বারান্দাটা জলে জল না হয়ে যায়। 80% ড্রাই করে নিয়ে এখানটা তাপ আসে তো রোদের, এখানটা দিয়ে দেবো, শুকিয়ে যাবে। তারপর বেলা হয়ে গেলে ঘরে নিয়ে নেব। পাপোশগুলো কাঁচা হয়ে গেছে, আর রং দেখে তোমরা বুঝতেই পারছো যে পুরো একদম নীল রংটা পুরো ঝকঝক করছে, পরিষ্কার পাপোশ। তো এখানে পাপোশ হয়ে গেছে পরিষ্কার। আর এটা দেখো পুরো সাদা না, ধপধপ করছে সাদা, এমন করে কেচেছি পুরো ধপধপে সাদা হয়ে গেছে। তো এই হয়ে গেল এখানে পাপোশ কাঁচা। তো এখানে রেখে দিয়েছি, তার কারণ হচ্ছে ফ্যানটা চালিয়েছি। আমিও এত পরিশ্রম করছি, আমারও গরম লাগছে, ফ্যানটা ওই জন্যই আরও চালিয়েছি। আর বাইরে সব তো দেখেছই, সারা বারান্দা জুড়ে সুমিতের সমস্ত এখানে মেলা আছে। আর এখানে এটা হচ্ছে, ব্যাস আমার কাজ শেষ। লাস্ট আমার সব কাজ শেষ হলো, মানে জামা কাপড় মেলা, রান্না, পাপোশ ধুয়ে সেটাকে শুকিয়ে সেটাকে মেলা, অল কাজ কমপ্লিট। ঘর দোর তো আগেই গোছানো হয়ে গিয়েছিলো সমস্ত। তো এখন বসলাম, ঘড়িতে বাজে এখন 2:10। তো এবার স্নান করতে যাবো, গিজারটা অন করেছি। তো তোমার সাথে একটা ছোট্ট কথা শেয়ার করি, সেটা হচ্ছে তোমরা যারা লাস্ট ব্লগটা আমার দেখেছো তারা জানবে যে আমি কালকে কিছু কথা ব্লগে বলেছিলাম। যারা ব্লগটা দেখোনি তারা গিয়ে প্লিজ পুরো ব্লগটা দেখো, বুঝতে পারবে আমি কি বলতে চলেছি এখন আর কি, বা কেন বলছি, কালকের ব্লগের কথা কেন এখন বললাম। তো তোমার তো যারা কালকের ব্লগটা পুরো দেখেছো তারা জানো যে এরকম আমার মেশো অসুস্থ, বেমবেলায় আছে, ভেন্টিলেশনে আছে। তো শরীর একদমই ভালো না, মানে রেসপন্ড করছে না। কিন্তু মানে কী বলো তো, অনেক এরকম আছে না যে বলে, মানে কথার কথা অনেকে বলে না যে কষ্ট পাচ্ছে চলে যাওয়াই ভালো, বা অনেকে আবার এরকম বলে যে বিছানায় পড়ে থাকার থেকে ভগবান তুমি নিয়ে নাও। আমরা এরকম কথার কথা কিন্তু অনেকে বলে থাকি, আমরা সকলে এরকমভাবেই কথা বলি অনেক সময়। তবে হ্যাঁ, এটা সত্যি কথা, আমি ভীষণভাবে মানি, বিছানায় পড়ে থাকার থেকে কারো চলে যাওয়াটা বোধহয় ভালোই। কারণ যে বিছানায় পড়ে থাকে তার যতটা কষ্ট, যারা করবে তাদের আরও কষ্ট। তো এটা সত্যিই মেনে নেওয়া যায় না যে একটা মানুষ বিছানায় পড়ে শয্যাশায়ী, তার সমস্ত কিছু বিছানায় হচ্ছে, এর থেকে কষ্ট মানে সেই মানুষটার জন্য যে অ্যাকচুয়ালি কষ্টটা পাচ্ছে, যে সাফার করছে, তার যতটা কষ্ট যে আমি পুরোপুরি কারোর উপর নির্ভরশীল হয়ে পড়লাম। আমাকে কেউ খাইয়ে দেবে তবে আমি খাবো, আমাকে কেউ উঠে বসিয়ে দেবে তবে আমি বসবো, আমাকে কেউ ল্যাট্রিনে নিয়ে যাবে বা কোনো আদার অল্টারনেটিভ কিছু ব্যবস্থা করবে তবে আমার সেটা হবে। এটা খুব প্যাথেটিক একটা সিচুয়েশান। সেটা অবশ্যই আমি চাইবো না, আমরা কেউ সেটা চাই না। কিন্তু যদি 1%ও আশা থাকে যে সে ফিরে আসবে, আমি সেই 1%-এ ভীষণভাবে 100% জোর দিয়ে দিই। একটা কথা আমরা বোধহয় কম বেশি সবাই শুনেছি, জানি, সেটা হচ্ছে যতক্ষণ শ্বাস ততক্ষণ আশ। তো ভগবান যতক্ষণ শ্বাসটা দিয়ে রেখেছে, আমি আশা ছাড়ার কি। তো যতক্ষণ না আলটিমেটাম কিছু আসে না, আমি ততক্ষণ হাল ছাড়তে পারি না, কেন জানি না। আমার কাছে ওই আলটিমেট নিউজটা যতক্ষণ না আসছে তার আগের সেকেন্ড পর্যন্ত হচ্ছে আমি ভীষণভাবে পজিটিভ, যে কোনো মুহূর্তে যে কোনো কিছু ভালো হতে পারে। মিরাকেল কি হয় না বলো না, কত তো মিরাকেল হয় চারদিকে। তো আমরা সেরকমই একটা আশা নিয়ে বসে আছি, বুকের মধ্যে এক রাশ আশা নিয়ে বসে আছে। আমি কালকের ব্লগেও বলেছিলাম, আজকের ব্লগে একই কথা বলছি। কালকে কী বলেছিলাম সেটা দেখার জন্য গিয়ে ব্লগটা পুরোটা দেখো, তাহলে বুঝতে পারবে যে আমি কী বলেছি কালকে। ঠাকুরের সামনে দাঁড়িয়ে ঠাকুরকে বলার সাথে সাথে তোমাদেরও সেই একই অনুরোধ করেছি যেটা আমি ঠাকুরকে জানিয়েছি। তো আজকে আমি একই কথা বলছি যে সবাই পারলে একটা সেকেন্ডের জন্য ঈশ্বরকে একটু জানিও যে মিশো যেন সুস্থ হয়ে বাড়ি চলে আসে। আর কিচ্ছু চাওয়ার নেই। দেখো, সন্তানদের কাছে না সবথেকে বড় পাওয়া, সবথেকে বড় উপহার হলো বাবা মা পাশে দাঁড়িয়ে আছে সুস্থভাবে। এর থেকে বড় গিফট কোনো সন্তানের কাছে হতে, এটাই সবথেকে বড় গিফট যে কোনো সন্তানের কাছে। তো আমি সারাক্ষণ ঠাকুরকে একটা কথাই জানাচ্ছি যে যদি কোনো সুপার ন্যাচারাল পাওয়ার থেকে থাকে, এটা নিয়ে অনেক দ্বিমত থাকে মানুষের মধ্যে, আছে না নেই। আমি ভীষণভাবে মানি যে উপরওয়ালা আছে, ঈশ্বর আছে, একটা পাওয়ার তো আছে যে ভালো করতে পারে। আমরা তার উপর ভীষণভাবে নির্ভরশীল, আমি তো ভীষণভাবে নির্ভরশীল। আমি প্রতিনিয়ত যেমন নিজে চেষ্টা করি, আর নিজে চেষ্টা করে না করে শুধুমাত্র উপরওয়ালার উপর ভরসা করি, সেটা কিন্তু আমি নই যে ওই খাটে শুয়ে ভাবলাম আচ্ছা এইটা যদি করে ফেলতাম তাহলে এটা হয়ে যেত, তাহলে হয়ে যাবে না। আমি সেই রকম মানসিকতা নই। আমি আমার চেষ্টাটা 100% করি। তারপরে যদি কিছু আমার ক্ষমতার বাইরে থাকে বা আমার সাধ্যের বাইরে থাকে, সেই সাধ্যের বাইরে যে সাধ্যটা, তাকে আমি তখন বলি যে তুমি তোমার সাধ্য মতো এবার চেষ্টা করো।
এই ডিপেন্ডেন্সিটা আমার ঈশ্বরের উপরে আছে এবং চিরকাল যেন বজায় থাকে, আমি সেটাই চাই। তো ঠাকুরের কাছেও বারবার বলছি, তোমাদের কাছেও হাত জোড় করে অনুরোধ করছি যে সবাই ঠাকুরের কাছে, যদি যারা এই ব্লগটা দেখছো প্লিজ ঠাকুরের কাছে একটা বার শুধু এইটুকু বলো যে মানুষের জন্য সুস্থ হয়ে বাড়ি চলে আসে, আর কিছু না। তো এটাই তোমাদের সাথে শেয়ার করার ছিল। তো চলো আবার কাজে ফিরে যাই, মোটামুটি স্নান টান সারবো, স্নান সেরে পুজো করবো, দেন খাওয়া দাওয়া। এখানে আমার বেগুনটা ভাজা হয়ে গেছে, আর এই যে এখানে মাংস, এখানে যে গন্ধরাজ লেবু, আর এই হচ্ছে ডাল। তো এই হচ্ছে লাঞ্চ, এই হচ্ছে ভাত, মুসুর ডাল, বেগুন ভাজা, তার সাথে হচ্ছে গন্ধরাজ লেবু, আর আমি থালাতেই নিয়ে নিয়েছি একবারে চিকেন কষাটা। তো এই হচ্ছে প্লেট। তো সুমিতের এতক্ষণে টাইম হয়েছে, তো এবার সুমিতের লাঞ্চটা সাজিয়ে দিলাম। তো সুমিত বলল ডালটা ভাতের মধ্যে দিয়ে দাও, অত বাটি করতে হবে না, অনেক বেলা হয়ে গেছে। তো এই ভাত দিয়ে দিয়েছি, বেগুন ভাজা আর লেবুটা দিয়ে দিয়েছি, আর মাংসটা এখানে এভাবে দিয়ে দিয়েছি। চলো এবার খেতে দিয়ে দেন, ঘড়িতে অনেক দেরি হয়ে গেছে। তোমাদের পরে বলবো যে কেন এত দেরি হলো সুমিতের লাঞ্চ করতে। এতক্ষণে তোমরা সবাই ইউটিউব সব কিছু দেখে জেনেই গেছো যে বাটানগরে 111 ফুটে সরস্বতী ঠাকুর হয়েছে। তো যেহেতু আমি বাটানগরেরই বাসিন্দা, তাই তার ঝলক আমার ভ্লগে থাকবে না, সেটা বোধহয় একটু অস্বাভাবিক হতো। তাই রবিবার দিন আমি আর সুমিত বেরিয়েছিলাম, আমাদের কিছু টুকটাক কাজ ছিল। তো যখন বাইকে করে আসছিলাম ওই রাস্তার উপর দিয়ে আর কি, মানে যেখানে মণ্ডপটি হয়েছে, তো ভাবলাম বাইকে বসে বসেই কিছু ভিডিও নিয়ে তোমার সাথে শেয়ার করতে পারবো। তো আমার মনের অবস্থা বুঝতেই পারছো, বাড়িতে আমার মেসো অসুস্থ, ভেন্টিলেশনে আছে। তো আমার পুজো দেখার মতন বা মণ্ডপে ঘোরার মতন মোহন একদমই ছিল না। তো যেহেতু বাইকে ওই পথের উপর দিয়ে আসছিলাম, তাই ভাবলাম একটা ছোট্ট করে ভিডিও নিয়ে নিই তোমার সাথে শেয়ার করবো বলে। তো এই হচ্ছে সেই 111 ফুটে সরস্বতী ঠাকুর, যা এবার বাটানগরে হয়েছে। তো সত্যি খুব সুন্দর হয়েছে, দেখে খুব ভালো লাগলো। কিন্তু কি বলতো, মনের যা অবস্থা না, আর যা বাড়ির পরিস্থিতি চলছে, তাতে আর ঠাকুর পুজোকে কেন্দ্র করে উল্টো দিকের মাঠে হয়েছে একটা ছোট মেলা মতো, তোমাদের সাথে যেটা শেয়ার করলাম তোমরা দেখতেই পেলে। তো এই সমস্ত ঘোরার মতো মন অন্তত আমাদের এই মুহূর্তে বাড়িতে কারোরই নেই। বাট যেহেতু এই রাস্তার উপর দিয়ে ব্যাগে করে আসি, দেখতেই পেয়েছো আমরা কিন্তু কোথাও নামিনি, সারাক্ষণ বাইকের মধ্যেই ছিলাম। তো বাইকে আসার পথে, মানে ফেরার পথে যেহেতু এই জায়গাটা পড়লো, মণ্ডপটা পড়লো, তো সেই জন্যই তোমার সাথে শেয়ার করলাম। আর ভাবলাম দেখিয়ে দিই, রাস্তাটাও দেখিয়ে দিই, কীরকম কী হয়েছে না হচ্ছে সেটাও তোমাদের সাথে শেয়ার করে দিই। তো সেটা ভেবেই শেয়ার করা। তো চলো, মোটামুটি মণ্ডপ বলতে বা সাজানো গোছানো তো সব শেয়ার করিয়ে দিলাম। তো সেই ভিডিওগুলো এইগুলোই, যেটা রোববারের আমার করা তোমাদের বললাম আর কি। তো এই হচ্ছে সেই বাটানগরের 111 ফুটের বিশাল আয়োজন আর কি সব কিছু। দুপুরে বললাম না যে সুমিত দেরি করে লাঞ্চ করছে, তার কারণ কি? এই হচ্ছে তার কারণ। আজকে মোটামুটি সারাটা দিন সুমিত এই পোজেই বসেছিল, আর এইভাবেই ল্যাপটপ, ফোন আর ডায়েরি নিয়ে বসেছিল। সুমিতের অফিসে প্রচুর কাজ ছিল, যার কোনো শেষ ছিল না, কন্টিনিউয়াসলি এটা করে গেছে আজকে। আর এই ছিল আজকে কোনো কাজ না হওয়ার কারণ, লাঞ্চ দেরি করে করার কারণ, মানে সব কিছু না হওয়ার পেছনে কারণ হচ্ছে আজকের এই সুমিতের কাজ। ফোনটাকে মানে আটকে 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 যায়, হ্যাঁ ফোনটা আমার এরকম করে ভিডিও হয়। টাটা। গাছের ডালটা একবার দেখো, শুরু থেকে শেষ অবধি মানে পুরো কুঁড়িতে ভর্তি হয়ে গেছে, আর 2-3 দিনের মধ্যে সমস্ত ফুল ফুটে যাবে। আর এই গাছটা দেখো, পুরো গাছের ডালটা ঝুড়ে ঝুড়ে দেখো, থেকে থেকে এরকম ফুলের এগুলো এসে গেছে আর কি। এই গাছটা না খুব সুন্দর ফুল হয়, সাদা আর গোলাপি মিশিয়ে হয় কালারটা। তো দেখো চারদিকে ভর্তি হয়ে গেছে, মানে এটা হয়তো 3-4 দিন 5 দিনের মধ্যে এগুলো পুরো ভর্তি হয়ে যাবে গাছটা। এত সুন্দর লাগছে দেখতে। আর তোমাদের একটা জিনিস দেখাই, দেখো কৃষ্ণচূড়া গাছে কুড়ি এসছে, দেখো ছোট্ট ছোট দেখছো লাল, মানে গুড়ি গুড়ি টাইপের, ওটা হচ্ছে কৃষ্ণচূড়া গাছের ফুলের কুড়ি।